আমি এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে বলতে চাই যেগুলো আমি ইতিমধ্যে বলেছি, যেমন রৈখিক নির্ভরশীলতা, অনির্ভরশীলতা এবং একটি ভেক্টরের সেটের ব্যাপ্তি, একই সাথে বিশেষত একটি সমস্যার মধ্যেই। কেননা যদি তুমি বুঝতে পারো এই সমস্যাটিতে কি বলা হচ্ছে, তাহলে আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো যে সবগুলো বিষয় আসলে কি বোঝায়। আমি প্রথম প্রশ্নটি করব ভেক্টরের সেট এস এর ব্যাপারে। এরা হলো তিনটি ত্রিমাত্রিক ভেক্টর, তিনটি উপাদান দিয়ে গঠিত। আচ্ছা, এখন এস এর ব্যাপ্তি কি? আমি লিখছি এটা, এস এর ব্যাপ্তি কি আর এন আর এন না আর3 এর সমান কিনা। দেখে মনে হচ্ছে যে হতে পারে। যদি এদের প্রত্যেককে নতুন তথ্য যোগ করি, তাহলে আমি হয়তো আর3 এর যে কোনো একটি ভেক্টরকে বর্ণনা করতে পারবো এস এর যে কোনো একটি ভেক্টর দিয়ে, বা এই ভেক্টরগুলো যে কোনো একটি সংযুক্তি দিয়ে। এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হলো এরা কি রৈখিকভাবে অনির্ভরশীল কিনা, অর্থাৎ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। হয়তো আমি এদের উত্তরও একই সাথে দিয়ে দিতে পারবো। তাহলে চলো এখন প্রথম প্রশ্নটির উত্তর দেই। আচ্ছা, এরা কি এদের ব্যাপ্তি কি হতে পারে আর3 পর্যন্ত? আর3 পর্যন্ত ব্যাপ্তি হওয়া বলতে বোঝায় যে এই তিনটি ভেক্টরের কোনো রৈখিক সংযুক্তির গঠন করতে পারা উচিত আর3 এর যে কোনো একটি ভেক্টর। তাহলে আমি তোমাদের দিচ্ছি এই ভেক্টরগুলো যে কোনো রৈখিক সংযুক্তি। তাহলে আমি নিতে পারি c1 গুণ এই প্রথম ভেক্টরটি, অর্থাৎ 1, -1 এবং 2, তারপরে যোগ অন্য আরেকটি বিক্ষিপ্ত নেয়া কোনো স্কেলার অর্থাৎ c2, যে এর সাথে গুণ করবো আমাদের দ্বিতীয় ভেক্টর অর্থাৎ 2, 1, 3, এবং আরেকটা কোনো স্কেলার ধরলাম c3, এর সাথে আমরা গুণ করবো তৃতীয় ভেক্টর অর্থাৎ 1, 0, 2। আমি ব্যবহার করতে পারি বিক্ষিপ্তভাবে নেওয়া যে কোনো ধ্রুবক, এরপর নিতে পারি এই ভেক্টরগুলোর যে কোনো সংযুক্তি যেগুলো কিনা সমষ্টিগত হয়ে আর3 এর যে কোনো একটি ভেক্টরের সমান। এবং আমি আর3 এর ভেক্টরকে দেখাবো এভাবে a b c, যেখানে a b এবং c হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এখন যদি তুমি আমাকে যে কোনো a b c দাও এবং আমি তোমাকে কোনো সূত্র দেই যেটা আমাকে জানাবে c3, c2 এবং c1 এর মান কত, তাহলে এটি বোঝায় যে তোমার ভেক্টরটির ব্যাপ্তি হলো আর3। অর্থাৎ তুমি যদি আমাকে একটি ভেক্টর দাও, তাহলে আমি তোমাকে বলতে পারবো কিভাবে তুমি এটি গঠন করতে পারবে। তাহলে চলো দেখি আমরা এটা করতে পারি কিনা। আচ্ছা, তাহলে এখন আমাদের ভেক্টরের স্কেলার গুণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে c1 গুণ এই ভেক্টরটি, আমরা চাইলে একে পুনরায় লিখতে পারি। আমরা এখানে এই ধাপটি উপেক্ষা করতে পারি আসলে, কিন্তু আমি সব স্পষ্টভাবে এখানে বলতে চাই। তাহলে আমি এখানে লিখতে পারি c1 গুণ এটি, এবং এখানে পুনরায় এখানে বাকি উপাদানগুলোর সাথে c2 এবং c3 কে আমি গুণ করে এভাবে লিখে দিতে পারি। তাহলে প্রতিটি উপাদানের সাথে c কে আমরা গুণ করে দিয়েছি। আমি তোমাদের দেখাতে চাই যে আমরা যাই করি না কেন, এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আসে ভেক্টর গুণ স্কেলারের সংজ্ঞা অনুযায়ী, যেটি কিনা আমরা এইমাত্র করলাম, এবং আরেকভাবে আসে যেটি হচ্ছে ভেক্টর গুণ স্কেলার যোগ, যেটা আমরা করব। তাহলে ভেক্টরের যোগ আমাদের বলে যে এই পদটি যোগ এই পদটি, এই পদটিকে সমান হতে হবে এই পদটির। এবং এটাকে আমরা যদি নিচে লিখে ফেলি, আমরা তাহলে পাই c2c2 বিয়োগ c3 সমান a, 2c2 বিয়োগ c3 সমান a। ঠিক এভাবে আমরা আমাদের পরবর্তী সারিটিও করতে পারি, অর্থাৎ -c1 যোগ c2 যোগ 0c3, তাহলে সমান হবে b। তাহলে এটাকেও আমরা এখানে লিখে ফেলি, -c1 যোগ c2 যোগ 0c3, এটা আসলে আমাদের লেখা দরকার নাই, সমান হবে b। তাহলে এখন আমরা করব আমাদের শেষ সারিটি, যেটা হচ্ছে 2c1 যোগ 3c2 যোগ 2c3, এবং এর সমান হবে c। তাহলে চলো এখন দেখি আমরা আমাদের ভিন্ন ধ্রুবকগুলোর সমাধান নির্ণয় করতে পারি কিনা। আমি তাহলে এটি করব বাতিল করার মাধ্যমে। আমার মনে হয় তোমরা হয়তো এই পদ্ধতি সম্পর্কে আগে থেকে অবগত। যাই হোক, আমি এই পদ্ধতির আগে কিছু রৈখিক বীজগণিতের ভিডিওটিও দেখিয়েছিলাম তোমাদেরকে, এবং ভবিষ্যতে আমি এটি নিয়ে আরো কিছু ভিডিও বানাবো যাতে তোমাদের এগুলো নিয়ে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমি যা করব তা হলো আমি এই দুটি পদকে আগে বাদ দিব, এবং এরপরে আমি বাদ দিব এই পদ থেকে। এরপর আমি হয়তো আমার ধ্রুবকগুলোর মান নির্ণয় করতে পারবো। আমি তাহলে আমার এই পদটিকে বাদ দেওয়ার জন্য এই দুটি সমীকরণকে যোগ করে দিতে পারি। আরো ভালোভাবে বলতে গেলে আমি এই সমীকরণটিকে স্থানান্তর করতে পারি এই দুটি সমীকরণের যোগফলের মাধ্যমে। তাহলে চলো এটি করি। তাহলে এখন আমি যোগ করব এই দুটি সমীকরণকে, এবং এরপর একে স্থানান্তরিত করব এর যোগফলের সাথে। তাহলে আমরা পাচ্ছি -c1 যোগ c1, এটি হলো 0, এটা মান না লিখলেও চলবে। এরপর হচ্ছে c2 যোগ 2c2, এটা সমান হবে 3c2, আর 0 যোগ ঋণাত্মক c, এটা সমান হলো -c। তাহলে আমি লিখছি -c, এবং এটি সমান হবে, যেহেতু আমি এখানে স্থানান্তরিত করছি, এটা b যোগ a। তাহলে আমি প্রথম সমীকরণটিকে উপরে লিখে ফেলি, এখানে যেহেতু আমরা এটা কোনো পরিবর্তন করিনি। তাহলে আমি পাচ্ছি c1 যোগ 2c2
মাইনাস C3 সমান A। এখন এই সমীকরণটিতে আমি এটাকে বাদ করতে চাই এই পদটিকে, তাহলে আমি এই সমীকরণটি একে বিয়োগ করি এই উপরের সমীকরণের দ্বিগুণের সাথে। এই সমীকরণটিকে আমি উপরের সমীকরণের দ্বিগুণের সাথে বিয়োগ করব। তাহলে 2 গুণ তাহলে -2 গুণ, তুমি একে এভাবেও দেখতে পারো যে যোগ করবি উপরের সমীকরণটির মাইনাস দ্বিগুণের সাথে। আমরা যেহেতু এভাবে একবার করে ফেলেছি, তাহলে চলো এখন -2 গুণের সাথে ওভাবে করি। তাহলে তাহলে আমরা পাচ্ছি 2C1 মাইনাস 4C2, এবং এখানে আমরা এটা হবে তাহলে কত, এটা হবে 2C3। হ্যাঁ, এটা হবে 2C3, এবং এটা পুরোটা সমান হবে -2, তাই না? কারণ যখন তুমি প্রতিটা, এবং আমি বলে দিচ্ছি, যখন তুমি প্রতিটা পদ যোগ করবে খুব সাবধানে করবে। তাহলে 2 গুণ C1 বিয়োগ 4, এবং এখানে হবে বিয়োগ 2। এখন তাহলে আমরা এই দুটোকে যোগ করতে পারি। তাহলে আমরা কি পাবো, 2C1 বিয়োগ 2C1 এর সমান হলো 0, এটা আমরা এখানে না লিখলেও চলবে। এরপর 3C2 বিয়োগ 4C2 এর সমান হবে -C2। এরপর তাহলে আমাদের আছে 2C3 যোগ আরেকটি 2C3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2C3 যোগ আরেকটা 2C3 সমান হচ্ছে 4C3, এর সমান হলো C বিয়োগ 2A। তাহলে আমি কি স্থানান্তরিত করলাম এর দ্বিগুণের সাথে, এবং আমি এটি পেলাম। এখন আমি বাদ দিতে চাই, আমি তাহলে আমার উপরের সমীকরণটিকে ঠিক রাখছি, এখানে আমি এখনো কিছু প্রয়োগ করব না। তাহলে আমি এখানে ডানে লিখি, এখানে আমরা পাচ্ছি C1 যোগ 2C2 বিয়োগ C3 সমান A, এবং আমি আমার দ্বিতীয় সমীকরণটিকে একই রাখবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 3C2 মাইনাস C3 সমান B যোগ A, এবং এই শেষ সমীকরণটিতে আমি বাদ দিতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে বাদ দেয়া এই পদটিকে বাদ দেয়া, এখানের এই পদটিকে আমরা বাদ দিতে চাই এই সমীকরণে। তাহলে আমি এখন যা করতে চাই তা হলো যে আমি গুণ করব আমার নিচের সমীকরণটিকে 3 দ্বারা, এবং এরপর একে যোগ করব আমার মাঝের সমীকরণটির সাথে। তাহলে এই পদ থেকে বাদ দেওয়ার জন্য আমি তাহলে যদি এখানে নিচের সমীকরণটিকে 3 দ্বারা গুণ করি, আচ্ছা ধরো এখানে আমি আমি আসলে চাচ্ছি না যে এখানে তালগোল পাকাতে, তাহলে এখানে আমি একটু -3 যোগ 3 এরা বাদ হয়ে যাবে, এবং এখানে 12 বিয়োগ 1, তাহলে এটা দাঁড়াচ্ছে 12C3, এবং এখানে -3, সুতরাং এটা হবে, দাঁড়াও একটু দেখে নিই, আমি নিশ্চিত হয়নি আমার হিসাবটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে হবে তাহলে 11C3। তাহলে এখন এটি দাঁড়াচ্ছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখানে মনে হয় একটা ভুল করেছি, একটু দাঁড়াও। আমি এখানে আসলে 3 গুণ করে এর সাথে যোগ করি, তাহলে এখানে এটা বাদ হয়ে যাবে, এবং তাহলে এখানে দাঁড়াচ্ছে 11C3, এটা আসলে এখানে হবে 11C3, এবং আমি এর সাথে গুণ করছি 3, এবং একে যোগ করছি। তাহলে আমি পাচ্ছি 3C বিয়োগ 6A। হ্যাঁ, 3C বিয়োগ 6A। আমি শুধু একে গুণ করছি 3 দ্বারা, এবং এটি যোগ করছি, তাহলে এখানে হবে যোগ B যোগ A। তাহলে আমি কি লিখতে পারি, আমি আসলে কিছু বিষয় স্পষ্ট করতে চাই। এখানে C কিন্তু এই C গুলোর মতো না, যেগুলো আমি এখানে উপরে লিখেছি, এগুলো থেকে এটা আলাদা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, আমি চাই না যে তোমরা এই দুটোর মধ্যে গন্ডগোল পাকিয়ে ফেলো, এই দুটো আলাদা। তাহলে এই C যার নিচে সাবস্ক্রিপ্ট নেই সেটি একটি ধ্রুবক, এবং বাকিগুলো থেকে আলাদা আর কি। তাহলে চলো দেখি আমরা একে সরলীকরণ করতে পারি কিনা। আমরা তাহলে এখানে -6A, তাহলে চলো একে যোগ করে ফেলি, এবং এটা তাহলে দাঁড়াচ্ছে -5A। এখন যদি আমরা এই সমীকরণটির উভয় পাশে 11 দ্বারা একে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি C3, লিখি C3 সমান হচ্ছে 1/11 গুণ C3 বিয়োগ 5A, 1/11 গুণ C3 বিয়োগ 5A। তাহলে এখন তুমি আমাকে যে কোনো A এবং C এর মান দাও, তাহলে আমি তোমাকে বলে দেব C3 এর মান কত। তাহলে C3 এর মান কত, আচ্ছা দাঁড়াও এটাকে এখানে একটু সরল করে নেই। আমি যদি উভয় পাশে C3 যোগ করি, তাহলে 2C3 সমান হবে B যোগ A যোগ C3, B যোগ A যোগ C3। আমি জানি যে আমি যদি উভয় পাশকে 3 দ্বারা গুণ করি, তাহলে এখানে C2 এটা সমান হবে 1/3 গুণ B যোগ A, এবং এর সাথে যোগ হবে C3।
এটা আপাতত এভাবেই থাক। তাহলে এখানে C1 এর জন্য আমরা এখানে কাজ করি, চলো। C1 সমান কত হবে? আমরা উপরের সমীকরণটিকে পুনরায় লিখতে পারি। এখানে 2C2 বিয়োগ করে এবং C3 যোগ করে উভয় পাশে, তাহলে আমরা পাই C1 সমান হলো A বিয়োগ 2C2 যোগ C3। A বিয়োগ 2C2 যোগ C3। তাহলে আমি মাত্র তোমাদেরকে কি দেখালাম? তুমি আমাকে দিতে পারো যে কোনো R3 এর যে কোনো ভেক্টর, অর্থাৎ তুমি আমাকে দিতে পারো যে কোনো বাস্তব সংখ্যা A এর জন্য, যেখানে বাস্তব সংখ্যা B এর জন্য, যে কোনো বাস্তব সংখ্যা C এর জন্য, এবং আর তুমি যদি আমাকে সেই সংখ্যাগুলো দাও, তাহলে আমি সবসময় দেখাতে পারবো ওই তিনটি ভেক্টরের যে কোনো সংযুক্তি যেগুলোর যোগফল কিনা এদের সমান হবে। আমি ইতোমধ্যেই এগুলো সমাধান বের করে ফেলেছি, যেগুলো আমি গুণ করতে পারি এবং ওই প্রতিটি ভেক্টরের সাথে যারা সমষ্টি কিনা এই তৃতীয় ভেক্টরটি সমান হবে। তাহলে তুমি আমাকে যে কোনো ABC এর মান দাও এবং আমি খালি তোমাকে এখানে প্রতিস্থাপন করে A এবং C কে, দাঁড়াও এখানে একটা B ছিল, ওহো আমি এখানে B এর কথা একদমই ভুলে গিয়েছিলাম। আমার প্রথমে একটু সন্দেহ লাগছিল যে এখানে B নাই কেন, যাই হোক এখানে তাহলে একটা B হবে। তাহলে 3C বিয়োগ 5A যোগ B, আচ্ছা আমি এটাকে এখানে লিখি যোগ B, এটা আসলে বন্ধনীর মধ্যেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় তুমি হয়তো এখানে সাধারণ ধারণাটি পেয়ে গেছো যে তুমি আমাকে A, B এবং C এর মান দাও যে কোনো বাস্তব সংখ্যা, এবং এটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কারণ এখানে আমরা ভাগ করছি না, সুতরাং আমাদের শূন্য নিয়ে ভাবতে হবে না। তাহলে এটা শুধুমাত্র যে কোনো বাস্তব সংখ্যার রৈখিক সংযুক্তি। তাহলে স্পষ্টতই আমি আরেকটি বাস্তব সংখ্যা পাচ্ছি এবং তুমি আমাকে A, B, C এর মান দাও, আমি তোমাকে এখানে C3 এর মান দেব। এবং একইভাবে C3 এবং তোমার A, B, C এর মান ব্যবহার করে আমি C2 এর মান বের করতে পারবো, এবং তারপর আমরা সেই মানগুলো অর্থাৎ C3, C2, C3 এগুলো মান ব্যবহার করে C1 এর মান বের করতে পারবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমাকে যে কোনো ABC দাও না কেন, আমি তোমাকে নির্ণয় করে দিতে পারছি C1, C2 এবং C3 এর মান। এখানে ABC এর মান ভাঙানোর কোনো দরকার নেই, কারণ এখানে আমরা তো ভাগ করছি না, সুতরাং এমন কোনো ব্যাপার নেই যেখানে শূন্য দিয়ে একে ভেঙে দেখাতে হবে। যাই হোক, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভেক্টরের সেটটি, এই তিনটি ভেক্টরের সেট, আসলে এদের ব্যাপ্তি হচ্ছে R3। এই তিনটি ভেক্টরের সেটের স্প্যান হচ্ছে R3। তাহলে এখন তোমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করি, আমি অবশ্যই ইতিমধ্যে এটা করে ফেলেছি, যে এই ভেক্টরগুলো কি রৈখিকভাবে অনির্ভরশীল কিনা, এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এখন আমরা বলেছিলাম যে এদের যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে একমাত্র সমাধান, এবং একমাত্র সমাধান হবে যে C1 গুণ আমাদের প্রথম ভেক্টর, আমি লিখে দিচ্ছি এটা 1 1 2, তারপর C2 গুণ আমাদের দ্বিতীয় ভেক্টর অর্থাৎ 2 1 3, এবং C3 গুণ আমাদের তৃতীয় ভেক্টর অর্থাৎ 1 0 2, দুঃখিত 1 0 2। আচ্ছা, কোনো কিছু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এর মানে হচ্ছে যে এর একমাত্র সমাধান এই সমীকরণটির, আচ্ছা যদি আমি কোনো সংযুক্তি নেই, এই সমীকরণটির একমাত্র সমাধান আমরা নির্ণয় করতে চাচ্ছি এখানে এই ভেক্টরের সেট এর কোনো সংযুক্তি বা সমষ্টি যার সমান হবে শূন্য ভেক্টর। এবং আমরা গত ভিডিওটিতে এটি আলোচনা করেছিলাম, যদি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে এখানে থাকতে হবে কিছু শূন্য অশূন্য সমাধান। তাই এদের মধ্যে কোনো একটি ধ্রুবককে হতে হবে অশূন্য এটা সমাধানের জন্য। তুমি যে কোনো ভাবে এদেরকে শূন্য করতে পারো, কিন্তু এরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটা অশূন্য এখানে অবশ্যই থাকবে। এবং এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এদের প্রত্যেককে হতে হবে, একমাত্র সমাধান হবে সমীকরণটির C1, C2, C3 এরা প্রত্যেকেই হবে শূন্য। C1, C2, C3 এরা প্রত্যেকে হবে শূন্যের সমান। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স এটিকে দেখায় এবং এটি দেখায় লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। এখন এটি হলো ঠিক একই জিনিস যা আমরা এতক্ষণ এখানে করে এসেছি। এতক্ষণ আমরা শুধু আমার A, B, C এর মান ধরেছি শূন্য, এবং এটি A, এটি B এবং এটি হলো C, তাহলে এরা হচ্ছে শূন্য। আমি তাহলে যে কোনো ভেক্টর নিতে পারি R3 তে, এবং A, B, C এর জন্য আমি শুধু নিচ্ছি শূন্য ভেক্টরটি। তাহলে আমরা দেখি যে C1, C2, C3 এর মান কত হয়। তাহলে আমার A সমান, B সমান, C সমান হবে শূন্য, এবং আমি এদের সমান করছি শূন্য ভেক্টরের। এই তিনটি ভেক্টরের যে কোনো লিনিয়ার কম্বিনেশন সমান হবে শূন্য ভেক্টর। আচ্ছা, তাহলে যদি A, B, C সবগুলোর মানে যদি হয় শূন্য, তাহলে এটি হবে শূন্য, এটি হবে শূন্য এবং এটিও হবে শূন্য। এবং তুমি পাচ্ছ 1/11 গুণ শূন্য বিয়োগ শূন্য যোগ শূন্য, তাহলে এর মান অবশ্যই হবে শূন্য। এখন C3 এর মান হলো শূন্য, এবং আমরা ইতিমধ্যেই জানি যে A এবং B এর মান হচ্ছে শূন্য, তাহলে C2 সমান হচ্ছে হলো শূন্য। এখন তাহলে প্রশ্ন হলো C1 এর মান কত? যেহেতু C3 এবং C2 দুটোই শূন্য, এবং তাহলে 2 গুণ শূন্য হলো C1, অর্থাৎ C1 এর মানও আমরা পাচ্ছি শূন্য।
তাহলে এই সমীকরণটির একমাত্র সমাধান, একমাত্র কম্বিনেশন এই তিনটি ভেক্টরের একমাত্র লিনিয়ার কম্বিনেশন, যার ফলাফল কিনা শেষ পর্যন্ত হয় শূন্য ভেক্টর, যখন তুমি সবগুলোকে এদের শূন্য সমান করে দাও। এদের সবগুলোকে শূন্য সমান করে দিলে এর কম্বিনেশন হয় শূন্য ভেক্টর। তাহলে আমি তোমাদের মাত্র দেখালাম যে C1, C2, C3 এদের প্রত্যেককে শূন্য হতে হবে, এবং যেহেতু এরা সবাই শূন্য তাই আমরা জানি যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের সেট। অথবা আমরা বলতে পারি যে এদের মধ্যে কোনো একটি ভেক্টর, একে আমরা অপর যে কোনো দুটি ভেক্টরের সংযুক্তি হিসেবে কখনোই দেখাতে পারবো না। তাহলে এটি এটি কিন্তু বেশ মজাদার, কারণ আমার কাছে ঠিক তিনটি ভেক্টর যাদের ব্যাপ্তি হলো R3 এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে আমি যা বুঝি তা হলো যে দেখো আমাদের ভেক্টরগুলোতে কোনোটি কিন্তু এখানে বাড়তি থাকবে না, এমন ভেক্টর যাকে কিনা আমরা অন্য ভেক্টর দ্বারা গঠন করতে পারবো। এবং আমার তিনটি ভেক্টর আছে যাদের ব্যাপ্তি হলো R3। তাহলে সাধারণভাবে আমি হয়তো তোমাদের এটি প্রমাণ করে দেখাইনি, কিন্তু আমরা এখানে বলতে পারি, তাহলে তোমাদের কাছে যদি ঠিক তিনটি ভেক্টর থাকে যাদের ব্যাপ্তি R3 এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আচ্ছা দাঁড়া, আগে বলিনি এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে একটি থাকবে বাড়তি, এবং ধরে নিই এই তৃতীয়টি হচ্ছে এখানে বাড়তি, তৃতীয় ভেক্টরটিকে বাড়তি ধরলাম। তাহলে যদি এটি বাড়তি হয় তাহলে এটি অংশ হবে এই দুটি ভেক্টরের ব্যাপ্তির, কিন্তু আমরা জানি দুটি ভেক্টরের ব্যাপ্তি কখনো R3 এর সমান হতে পারে না। তাহলে অন্যভাবে দেখলে তোমার যদি তিনটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা তিনটি দ্বিমাত্রিক থাকে তাহলে এরা সকলেই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তুমি বলতে পারো যে এদের ব্যাপ্তি হবে R3। আমি কিন্তু এখানে কোনো প্রমাণ দেইনি, কিন্তু আশা করছি তোমরা ধারণাটি পেয়ে গেছো। এদের প্রত্যেকেই কিন্তু নতুন দিক নির্দেশনা দিচ্ছে, এটা যাচ্ছে এদিকে, এবং এটা হয়তো পুরোপুরি একে অপরের লম্ব সম্পর্কিত না হলেও এরা তোমাকে যথেষ্ট দিক নির্দেশনা দিচ্ছে, যা হচ্ছে সেখানে তুমি যোগ করতে পারো একটি নতুন দিক। তাহলে আশা করছি এটা তোমাদের সাহায্যপূর্ণ হবে, এবং তাহলে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে।